Hello my dear viewers, in this tutorial I am going to discuss a very important lesson of HSC English first paper textbook. The name of the lesson is Imaginary Travel. It is according to the old edition of the text in Unit 15 Lesson 3, but according to the new edition of the text it is in Unit 11 Lesson 3. Okay, let's start. Imaginary Travel অর্থাৎ কাল্পনিক ভ্রমণ। এখানে ইমাজিন ভার্ব থেকে ইমাজিনারি অ্যাডজেক্টিভ এসেছে, অর্থাৎ কল্পনা থেকে কাল্পনিক। তাহলে ইমাজিনারি ট্রাভেল এর অর্থ হচ্ছে কাল্পনিক ভ্রমণ। দেখুন আমরা সামনে এগিয়ে যাই। মূল গল্পের আগে অর্থাৎ মূল গল্পটা এখান থেকে শুরু হয়েছে, তবে তার আগে এই অংশে দেখুন পরিস্থিতি এবং মূল গল্পের কিছু তথ্য এখানে তুলে ধরা আছে। আর আমরা সেটা প্রথমে পড়ে তারপরে মূল গল্পে ফিরব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ট্রাভেল ক্যান বি ইমাজিনারি অ্যাজ ওয়েল। ভ্রমণ যথারীতি কাল্পনিক হতে পারে। Authors would sometimes make imaginary voyages to strange places and draw pictures of people and places, manners and morals. লেখক লেখিকাগণ অদ্ভুত জায়গায় কাল্পনিক ভ্রমণের কথা ফুটিয়ে তোলেন এবং বিভিন্ন জায়গা ও মানুষ, তাদের স্বভাব এবং তাদের নৈতিকতার চিত্র ফুটিয়ে তোলেন। Jonathan Swift's 1667 to 1745 Gulliver's Travels 1726 is an example of imaginary travel. জোনাথন সুইফট, যার জন্ম হচ্ছে 1667 সালে এবং মৃত্যু হচ্ছে 1745 সালে, যার গালিভার্স ট্রাভেলস, যেটা আবার লেখা হয়েছিল 1726 সালে। এই গালিভার্স ট্রাভেলস হচ্ছে এমন একটি কাল্পনিক ভ্রমণের উদাহরণ বা কাল্পনিক ভ্রমণের দৃষ্টান্ত। Swift created a fictional traveler named Lemuel Gulliver, a ship doctor who visited the lands of the Lilliputs and Brobdingnags and the island of Laputa. সুইফট লেমুয়েল গালিভার নামে একজন কাল্পনিক ভ্রমণকারীর কাহিনী তুলে ধরেছেন, যিনি ছিলেন একজন জাহাজের ডাক্তার এবং যিনি লিলিপুট, ব্রোবডিংনাগস এবং লাপুটা দ্বীপ ভ্রমণ করেছিলেন। These are all fictitious places inhabited by imaginary people. এগুলো হচ্ছে কাল্পনিক মানুষের দ্বারা বসবাসকৃত কাল্পনিক জায়গা। The travels here, however, carry a serious purpose. এই ভ্রমণ কাহিনীগুলোর মারাত্মক একটি উদ্দেশ্য রয়েছে। They reveal truths about human nature. রিভিল হলো বহিঃপ্রকাশ করা। সেগুলো মানব চরিত্রের সত্যকে ফুটিয়ে তোলে। For example, even today human life is poisoned by evils such as racism, religious extremism, bigotry, etc. উদাহরণস্বরূপ বলা যায় বর্ণবাদ, ধর্মীয় উগ্রপন্থীবাদ, পক্ষপাতিত্ব বা কুসংস্কার ইত্যাদি খারাপ বিষয়ের দ্বারা মানব জীবনকে আজও বিষাক্ত করা হচ্ছে। Gulliver, during his visit to the land of the Lilliputs, who were humans only about 6 inches tall, discovered how strongly prejudiced the Lilliputians are about certain things and how this helped nurse hatred and foment fratricidal war. এখানে দেখুন প্রেজুডিস শব্দটিকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এটা নাউনও হয়। এই প্রেজুডিস ভার্বের অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট হওয়া বা পক্ষপাতিত্ব করা অথবা কুসংস্কারাচ্ছন্ন থাকা ইত্যাদি। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি বায়াস অথবা ইনফ্লুয়েন্স অথবা সোয়ে অথবা প্রেডিসপোজ অথবা জেন্ডিস অথবা টুইস্ট অথবা ডিস্টর্ট ইত্যাদি। আর দেখুন আরেকটি শব্দ এখানে আছে ফোমেন্ট। ফোমেন্ট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে উদ্বুদ্ধ করা বা উত্তেজিত করা বা রাগানো বা কোনো কিছু বাড়ানো। আর এটা সিনোনিম হিসেবে তাহলে আমরা বলতে পারি ইনস্টিগেট অথবা ইনসাইট অথবা এক্সাইট অথবা প্রভোক অথবা স্টার অথবা আর্স অথবা এনকারেজ অথবা ইন্সপায়ার অথবা অ্যারাউজ অথবা এনকাইন্ডল ইত্যাদি। আর দেখুন ফ্র্যাট্রিসাইড থেকে এসছে ফ্র্যাট্রিসাইডাল। ফ্র্যাট্রিসাইডাল অ্যাডজেক্টিভ। ফ্র্যাট্রিসাইডাল হচ্ছে ভ্রাতৃঘাতী, মানে ভাইকে হত্যা করা, ভ্রাতৃ হত্যা। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে।
গালিভার লিলিপুট দেশে ভ্রমণ করা অবস্থায় যারা ছিল মানুষ, মাত্র 6 ইঞ্চি ছিল তাদের উচ্চতা। সেখানে গালিভার এটা আবিষ্কার করলেন যে সেখানকার মানুষ অর্থাৎ এই লিলিপুটিয়ানরা সুনির্দিষ্ট কতগুলো জিনিস নিয়ে কতটা গভীরভাবে পক্ষপাত দুষ্ট অথবা কুসংস্কার আচ্ছন্ন, এবং কিভাবে তারা ঘৃণা এবং ভ্রাতৃঘাতী যুদ্ধের ঘটনাকে আরো বেশি জিয়ে রাখছে বা বাড়িয়ে দিচ্ছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। Gulliver, a man of average height, gets a new insight into the pettiness of human nature when he arrives at the land of Lilliputs, who are small not only in size but also in their thoughts and perceptions. গালিভার, যিনি হচ্ছেন গড়পড়তা উচ্চতার একজন মানুষ, তিনি মানুষের স্বভাবের ক্ষুদ্র বিষয়ের অন্তর্নিহিত নতুন তথ্য খুঁজে পান যখন লিলিপুট দেশে পৌঁছায়, যারা ছিল আকারের দিক দিয়ে শুধু ছোট না, বরং চিন্তা ভাবনা ও চেতনার দিক দিয়েও অনেক ছোট। এবার আমরা মূল গল্পের দিকে চলে যাই। এখান থেকে আমাদের মূল গল্পটি শুরু হয়েছে। দেখুন, One morning, about a fortnight after I had obtained my liberty, Reldresal, principal secretary, as they style him, of private affairs, came to my house, attended only by one servant. বেশ বড় সেন্টেন্স, এখানে বেশ কিছু নতুন শব্দ রয়েছে, সেগুলো আমরা প্রথমে জেনে নেই। ফোর্টনাইট, ফোর্টনাইট হচ্ছে পক্ষকাল, মানে এক পক্ষ, তার মানে 15 দিন। আর দেখুন এইখানে একটি শব্দ আছে অবটেইনড, অবটেইন হলো ভার্ব, এর মানে হচ্ছে অর্জন করা বা পাওয়া বা লাভ করা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রকিউর অথবা সিকিউর অথবা অ্যাকোয়ার অথবা অ্যাটেইন অথবা ব্যাগ অথবা গেট অথবা ক্যাপচার অথবা ডিরাইভ অথবা ক্যারি অথবা আর্ন অথবা গেইন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা। অ্যাবাউট আ ফোর্টনাইট আফটার আই হ্যাড অবটেইনড মাই লিবার্টি, আমার স্বাধীনতা পাওয়ার এক পক্ষকাল পরে, তার মানে আমার স্বাধীনতা পাওয়ার অর্থাৎ মুক্তি পাওয়ার 15 দিন পরে। রেলড্রেসাল, রেলড্রেসাল কে, তার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইভেট অ্যাফেয়ার্স, ব্যক্তিগত বিষয়ের মুখ্য সচিব, যেভাবে তারা তাকে উপাধি দিয়েছে। কেম টু মাই হাউস, আমার বাসায় আসলেন। অ্যাটেন্ডেড অনলি বাই ওয়ান সার্ভেন্ট, মাত্র একজন চাকরকে নিয়ে আসলেন। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আমি আমার স্বাধীনতা অর্জন করার প্রায় এক পক্ষকাল পরে এক সকালে ব্যক্তিগত বিষয়ক মুখ্য সচিব তারা তাকে যেভাবে উপাধি দিয়েছে, রেড্রেসাল একজন মাত্র চাকর সাথে নিয়ে আমার বাসায় আসেন। He ordered his coach to wait at a distance and desired I would give him an hour's audience, which I readily consented to, on account of his quality and personal merits, as well as of the many good offices he had done me during my solicitations at court. অনেক বড় সেন্টেন্স, এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে, সেগুলো আমরা প্রথমে জেনে নেই। দেখুন এখানে ডিজায়ার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে নাউন হিসেবেও সেটা ব্যবহার করা যায়। এই ডিজায়ার ভার্বটির অর্থ হচ্ছে প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করা অথবা অভিপ্রায় প্রকাশ করা। আর এই ভার্বটির সিনোনিম হিসেবে তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ক্রেভ অথবা কাভেট অথবা ওয়ান্ট অথবা উইশ অথবা লং ইত্যাদি। আর দেখুন এইখানে একটি ভার্ব আছে কনসেন্টেড, এটি পাস্ট টেন্স, কনসেন্ট হলো মূল ভার্ব, এর অর্থ হচ্ছে রাজি হওয়া বা সম্মতি দিয়া কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করা বা প্রকাশ করা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্যাংশন অথবা অ্যাকসেপ্ট অথবা অ্যাকুয়েসেন্স অথবা অ্যাগ্রি অথবা অ্যাকসেন্ট অথবা অ্যাপ্রুভ অথবা অ্যাকসিড অথবা সাবস্ক্রাইব অথবা অ্যালাউ ইত্যাদি, অর্থাৎ মত দেয়া বা রাজি হওয়া। যেহেতু অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। He ordered his coach to wait at a distance. তিনি গাড়িকে বেশ দূরে অপেক্ষা করতে নির্দেশ দিলেন। And desired I would give him an hour's audience. এবং আমি তার সাথে যাতে ঘন্টাখানেকের জন্য কথাবার্তা বলি সেটার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। অর্থাৎ তিনি চাইলেন আমি যাতে তার সাথে ঘন্টাখানেক আলাপ করি কিংবা ঘন্টাখানেক তাকে আমি সময় দেই। Which I readily consented to, যেটাতে আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম বা মত দিলাম। On account of his quality,
তার গুণাবলীর কথা বিবেচনা করে, অর্থাৎ তার গুণাবলীর কারণে আমি রাজি হয়ে গেলাম। অ্যান্ড পার্সোনাল মেরিট, এবং তার ব্যক্তিগত যোগ্যতার কারণে আমি রাজি হয়ে গেলাম। অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য মেনি গুড অফিসেস, এখানে অফিস মানে দপ্তর নয়, বরং অফিস মানে বিভিন্ন কাজগুলোকে বোঝাচ্ছে এখানে, এবং অনেক ভালো কাজের জন্য অথবা সহযোগিতার জন্য। হি হ্যাড ডান মি, যে কাজগুলো তিনি আমার জন্য করেছিলেন। ডিউরিং মাই সলিসিটেশনস অ্যাট কোর্ট, আদালতে বিচারের সময় যিনি এই ভালো কাজগুলো আমার জন্য করেছিলেন। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। তিনি তার গাড়িকে একটি দূরত্বে অপেক্ষা করতে বললেন এবং ইচ্ছে প্রকাশ করলেন যাতে আমি তাকে 1 ঘন্টা সময় দেই। আমি এতে নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম অথবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, তার গুণ এবং ব্যক্তিগত যোগ্যতার কথা বিবেচনায় রেখে বা যোগ্যতার কারণে। এবং আদালতে বিচার চলাকালে তিনি আমার জন্য যে উপকার বা ভালো কাজগুলো করেছিলেন সেই কাজের বিবেচনায় আমি রাজি হয়ে গেলাম। এবার দেখুন পরের অংশটি। I offered to lie down that he might the more conveniently reach my ear, but he chose rather to let me hold him in my hand during our conversation. দেখুন এইখানে কিছু নতুন শব্দ রয়েছে। কনভিনিয়েন্ট অ্যাডজেক্টিভ, কনভিনিয়েন্টলি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সুবিধাজনকভাবে। তাহলে আমরা এটার সিনোনিম হিসেবে বলতে পারি সুইটেবলি অথবা অ্যাগ্রিয়েবলি অথবা অ্যাক্সেসিবলি অথবা হ্যান্ডিলি অথবা রিসেবলি ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে নতুন, কনভারসেশন। কনভারসেশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে কথাবার্তা অথবা আলাপন অথবা কথোপকথন। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কলোকুই অথবা চ্যাট অথবা কনভার্স অথবা ডায়ালগ অথবা ডিসকাশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। আই অফার টু লাই ডাউন, আমি শুয়ে পড়ার প্রস্তাব দিলাম। দ্যাট হি মাইট দ্য মোর কনভিনিয়েন্টলি রিচ মাই ইয়ার, যাতে সে আমার কানের কাছে সুবিধাজনকভাবে আসতে পারে। বাট হি চোজ রেদার টু লেট মি হোল্ড হিম ইন মাই হ্যান্ড, কিন্তু তিনি পছন্দ করলেন যে আমি যাতে তাকে আমার হাতে ধরে রাখি। ডিউরিং আওয়ার কনভারসেশন, আমাদের কথোপকথন চলাকালে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। আমি শুয়ে পড়ার প্রস্তাব দিলাম যাতে তিনি আমার কানের কাছে সহজে পৌঁছতে পারেন, কিন্তু তিনি চাইলেন যাতে করে আমি তাকে আমাদের কথোপকথনের সময় আমার হাতে তুলে ধরে রাখি। He began with compliments on my liberty, said he might pretend to some merits in it, but however added that if it had not been for the present situation of things at court, perhaps I might not have obtained it so soon. অনেক বড় সেন্টেন্স, এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে, সেগুলো আমরা প্রথমে শিখে নেই। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট সিঙ্গুলার নাউন থেকে কমপ্লিমেন্টস প্লুরাল নাউন হয়েছে, এর মানে হচ্ছে প্রশংসা অথবা অভিনন্দন। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লৌডেশন অথবা অ্যাডমিরেশন অথবা অ্যাক্লেইম অথবা বুকে অথবা কুডো ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তখন কি হবে, অর্থাৎ প্রশংসা করার বিপরীত হচ্ছে কারো ঘৃণা করা অথবা কাউকে অপমান করা ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি অ্যান্টোনিম হিসেবে ইনসাল্ট অথবা ক্রিটিসিজম অথবা ডিফেমেশন অথবা অ্যাবিউজ ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে লিবার্টি, এখানে রয়েছে লিবার্টি একই শব্দ। এই লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, এটি নাউন। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্রিডম অথবা লিবারেশন অথবা লিভ ইত্যাদি। আর দেখুন এখানে একটি ভার্ব আছে প্রিটেন্ড। প্রিটেন্ড ভার্বের অর্থ হচ্ছে ভান ধরা অথবা জাহির করা বা দাবি করা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পোজ অথবা পোস্টার অথবা প্রফেস অথবা শ্যাম অথবা ডিসেম্বল অথবা ডিসিমিউলেট ইত্যাদি। একটু বড় সেন্টেন্স যেহেতু আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হি বিগ্যান উইথ কমপ্লিমেন্টস অন মাই লিবার্টি, তিনি আমার মুক্তির প্রশংসা বা অভিনন্দন দিয়ে শুরু করলেন। said he might pretend to some merit in it, এটা বললেন যে তিনি এতে, এই ইট মানে হলো এখানে লিবার্টিকে বোঝাচ্ছে, তিনি আমার এই মুক্তি লাভের ক্ষেত্রে কিছু যোগ্যতা দেখানোর ভাব দেখালেন। But however added that if it had not been for the present situation of things at court,
সে যাই হোক, কিন্তু তিনি একথাও বললেন যে আদালতে যদি বর্তমান অবস্থার সৃষ্টি নাও হতো বা বর্তমান অবস্থা না থাকতো, পারহ্যাপস আই মাইট নট হ্যাভ obtained ইট সো সুন। ইট বলতে এখানে ওই লিবার্টিকে বোঝাচ্ছে। তাহলে সম্ভবত আমি এত তাড়াতাড়ি এটা পেতাম না, মানে এই মুক্তি অর্জন করতে পারতাম না। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থটা কেমন দাঁড়ায়। তিনি আমার স্বাধীনতা প্রাপ্তিতে প্রশংসা বা অভিনন্দন জানিয়ে শুরু করলেন এবং আমার মুক্তির ক্ষেত্রে তিনি তার যোগ্যতা দেখিয়েছেন বলে ভান ধরলেন। সে যাই হোক, তিনি একথাও বললেন যে আদালতে যদি বর্তমান অবস্থা সৃষ্টি না হতো, তাহলে হয়তো আমি এটা অর্থাৎ এই স্বাধীনতা এত দ্রুত অর্জন করতে পারতাম না। For, said he, as flourishing a condition as we appear to be into foreigners, we labour under two mighty evils, a violent faction at home and the danger of an invasion by a most potent enemy from abroad. এখানে দেখুন বেশ কিছু শব্দ নতুন রয়েছে। প্রথমত ফ্লাউরিশ ভার্ব থেকে ফ্লাউরিশিং আইএনজি করা হয়েছে। ফ্লাউরিশ ভার্ব অর্থ হচ্ছে উন্নতি করা অথবা সফল হওয়া অথবা কোনো কিছুকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া ইত্যাদি। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সাকসিড অথবা ডেভেলপ অথবা বার্জিয়ন অথবা থ্রাইভ অথবা ব্লুম অথবা ব্লজম অথবা প্রসপার ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে দেখুন, ভার্ব অ্যাপিয়ার। অ্যাপিয়ার হচ্ছে দৃষ্টিগোচর হওয়া অথবা প্রকাশিত হওয়া বা মনে হওয়া। তাহলে দেখুন এই ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যারাইভ অথবা প্লে অথবা পারফর্ম অথবা শো অথবা অ্যারাইজ অথবা অ্যাক্ট অথবা এমার্জ অথবা ম্যাটেরিয়ালাইজ ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ভায়োলেন্ট। ভায়োলেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ আর ভায়োলেন্স হচ্ছে নাউন। এখন এই ভায়োলেন্ট অ্যাজেক্টিভটির অর্থ হচ্ছে হিংসাত্মক অথবা মারাত্মক অথবা হিংস্র অথবা উগ্র ইত্যাদি। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফেরোসাস অথবা কনভালসিভ অথবা সাইক্লোনিক অথবা এক্সপ্লোসিভ অথবা ব্যাং ব্যাং ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি খুবই শান্তিপ্রিয় বা চুপচাপ। তাহলে ইংরেজিতে আমরা বলবো অ্যান্টোনিম হিসেবে নন ভায়োলেন্ট অথবা পিসফুল অথবা পিসেবল অথবা পোলাইট বা জেন্টল ইত্যাদি। আর দেখুন পরের যে শব্দটি ফ্যাকশন। ফ্যাকশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে দলাদলি অথবা কোন্দল অথবা বিরোধী দল অথবা চক্র ইত্যাদি। তাহলে এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ব্লক অথবা ব্লক অথবা বডি অথবা পার্টি বা কোয়ালিশন ইত্যাদি। আর এইখানে আরেকটি শব্দ রয়েছে ইনভেট ভার্ব থেকে এসেছে ইনভেশন নাউন। ইনভেট ভার্ব মানে হচ্ছে আক্রমণ করা বা হামলা করা, তার মানে ইনভেশন হচ্ছে আক্রমণ অথবা হামলা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাটাক অথবা ফরে অথবা ইনকারশন অথবা ইনরোড অথবা রেইড অথবা ইরাপশন ইত্যাদি। আর দেখুন এইখানে আরেকটি শব্দ আছে পটেন্ট। পটেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ক্ষমতাবান অথবা শক্তিশালী অথবা দক্ষ ইত্যাদি। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পাওয়ারফুল অথবা মাইটি অথবা ভিগারাস অথবা স্ট্রং, ইনফ্লুয়েন্সিয়াল অথবা ডমিন্যান্ট ইত্যাদি। এবার দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়, তবে যেহেতু বড় সেন্টেন্স আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। For, said he, as flourishing a condition as we appear to be into foreigners. তিনি বললেন বিদেশিদের কাছে বিকশমান আমাদের অবস্থা এরকম মনে হয় যে উই লেবার আমরা খেটে যাচ্ছি আন্ডার টু মাইটি এভিলস দুইটি ক্ষমতাশীল সমস্যা নিয়ে আমরা খেটে যাচ্ছি। আ ভায়োলেন্ট ফ্যাকশন অ্যাট হোম একটি অভ্যন্তরীণ কন্দল and the danger of an invasion by a most potent enemy from abroad। আর আরেকটি হচ্ছে বিদেশ থেকে কোনো শক্তিশালী শত্রুর আক্রমণের বিপদ। এই দুটি হচ্ছে সমস্যা। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এর কারণ হিসেবে এটা বলা যায় যে আমরা বর্তমানে বিকাশমান দুটি বিশাল ভয়াবহ সমস্যার মধ্যে বা অবস্থার মধ্যে রয়েছি। দেশের মধ্যে একটি সহিংস দলাদলি এবং আরেকটি হচ্ছে বিদেশ থেকে সবচেয়ে শক্তিশালী শত্রু দ্বারা আক্রমণের বিপদ। এবার আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন as to the first, you are to understand that for above 70 moons past, there have been two struggling parties in this empire under the names of Pramexan and Slamexan from the high and low hills on their shoes, by which they distinguish themselves.
এখানেও বেশ কিছু শব্দ নতুন রয়েছে। ডিস্টিংগুইশ হচ্ছে আলাদা করা, সেপারেট অথবা ডিফার অথবা ডিফারেন্সিয়েট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। অ্যাজ টু দ্য ফার্স্ট, প্রথমটির ক্ষেত্রে ইউ আর টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে। দ্যাট ফর অ্যাবভ 70 months past, এটা বুঝতে হবে যে 70 চাঁদ বিগত হয়েছে। দেয়ার হ্যাভ বিন টু স্ট্রাগলিং পার্টিস ইন দিস এম্পায়ার, এই সাম্রাজ্যে দুটি সংগ্রামী দল রয়েছে। আন্ডার দ্য নেমস অফ ট্রামেকসান অ্যান্ড সেলামেকসান, ট্রামেকসান এবং সেলামেকসান নামে এই দুটি শক্তিশালী দল রয়েছে। ফ্রম দ্য হাই অ্যান্ড লো হিলস অন দেয়ার শুজ, উঁচু গোড়ালির জুতা এবং নিচু গোড়ালির জুতা থেকে, বাই হুইচ দে ডিস্টিংগুইশ দেমসেলভস, যেটা থেকে তারা একে অপরকে আলাদা করেছে। অর্থাৎ কে উঁচু গোড়ালির জুতা পরবে, কে নিচু গোড়ালির জুতা পরবে, এই দুটোর উপর ভিত্তি করে তারা একে অপরকে আলাদা করেছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। প্রথমটির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে 70 চাঁদেরও বেশি আগের কথা, যখন ট্রামেকসান এবং সেলামেকসান নামে দুটি সংগ্রামী দল এই সাম্রাজ্যে রয়েছে, যারা নিজেদের উঁচু গোড়ালির জুতা ও নিচু গোড়ালির জুতা দ্বারা একে অপরকে আলাদা করেছে। ঘটনার বাকি অংশটুকু পরের টিউটোরিয়ালগুলোতে দেখার জন্য সকলকে অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।